প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিডিতে। দর্শক, আমরা একটা ভিডিও দেখব আগে। জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই দুইজন একান্তে বসেছিলেন। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন, সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল। সেই জরিপ আপনারা দেখেছেন। প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে, দেখেন তাহলে এটার অর্থ কি। জামাত ইসলামের যে জোটটা ছিল 11 দলীয় জোট, সেখানে ইসলামী আন্দোলনও ছিল। ইসলামী আন্দোলন যদি জামায়াতের জোটে থাকে তাহলে বড় ধরনের একটা ইসলামী ঐক্য হবে। এই ঐক্যের প্রতিনিধিরা যদি বিরোধী দলেও থাকে সংসদে, তার বিপক্ষে যে সরকার গঠন করবে, যে দলই আসুক, সেই সরকার কখনোই তার মতো করে কোনো কাজ করতে পারবে না। কারণ ইসলামী দলগুলোর যে একটা ঐক্য, সেই ঐক্যের প্রতিনিধিরা সংসদে গিয়ে সরকারি দলকে চেপে ধরতে পারবে, এমনটাই প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু দিন শেষে কি হলো, জামায়াত ইসলামের জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশেষে বের হয়ে গেল যে 268টা আসনে তারা প্রার্থী দেবে এককভাবে। তারা পরিষ্কার করে জানিয়েছে তারা বিএনপির সাথেও জোটে যাবে না, তারা জাতীয় পার্টির সাথেও জোটে যাবে না। শুধু তারাই বের হয়ে আসছে এই জোটে এমনটা নয়, তারা ইসলামী যে অন্যান্য দলগুলো আছে অর্থাৎ জামায়াতের জোটের সাথে সংযুক্ত, তাদেরও অনুরোধ করেছে আপনারাও জামায়াত ইসলামের জোট থেকে বেরিয়ে আসেন। আমি আমার গুরুত্বপূর্ণ ভোটটা তখনই ইসলামী একটা দলকে দেব কিংবা ইসলামী একটা জোটকে দিব যখন আমি আশা করব যে তারা ক্ষমতায় আসার পরে ইসলামী আইন বাস্তবায়ন করবে কিংবা শরিয়া মোতাবেক তারা দেশ পরিচালনা করবে। কিন্তু যখন তারা বলে যে আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব না কিংবা ক্ষমতায় আসলে শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করব না, তখন আমি তাদের আসলে কিসের ভিত্তিতে ভোট দেব এবং কিসের ভিত্তিতে নির্বাচিত করব। আমরা আরেকটা ভিডিও দেখি। দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আবার রিপিট করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু জোট কিংবা আসনগত কারণেই ছাড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে আমরা নীতির সাথে আপোষ করিনি। কিন্তু প্রশ্ন হলে অন্যান্য যে দলগুলো আছে যারা জামায়াতের জোটে ঐক্যবদ্ধভাবে আছে এখন পর্যন্ত, হয়তো ভবিষ্যতেও তারা থাকবে নির্বাচন পর্যন্ত, তারা কি নীতির সাথে আপোষ করেছিল? এনসিপি কিন্তু বলেছিল যে আমরা আদর্শগত এবং নৈতিকভাবে জামায়াতের সাথে জোট করিনি, আমরা জোট করেছি আসন ভিত্তিক, আমরা শুধু নির্বাচনের জন্য আসন ভিত্তিক জোট করেছি। যদিও এনসিপিকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আছে, তাদেরকে জামায়াতের বি টিম বলা হয়, আমরা সে প্রসঙ্গে যাব না। কিন্তু এনসিপি যে নীতিগতভাবে জোট করেনি, তাহলে ইসলামী আন্দোলন আসলে নীতিগতভাবে জোট না করলে তারাও তো আসনগতভাবে নির্বাচন করতে পারতো জামায়াতের জোটে গিয়ে। তখন যে ইসলামী জোটটা, এটা কিন্তু আসলে অনেক শক্তিশালী হতো। আমরা ভেবেছিলাম এতদিন এই ইসলামী জোটটা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কুরআন এবং শরিয়া আইন ভিত্তিতে দেশ পরিচালনা করবে, কিন্তু তারা যেহেতু সেটা করতেছে না, তাহলে আসলে আমি কি কারণে ভোট দেব বা কোন কারণে ভোট দেবো সেটাও খোলাসা করতে হবে তাদের। এখন ইসলামী জোটটা আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে 268টা আসনে প্রার্থী দিয়েছে, 40 কিংবা 45টা আসন দেয়া হয়েছিল, সেই আসনগুলোতে যদি জামাত ইসলামী তাদের জোটের প্রার্থী বসিয়ে দেয় বা তাদের দলের প্রার্থী বসিয়ে দিয়ে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের ভোট করাতে পারে এবং তারা জাতির সামনে বলতে পারে যে আমরা ঐক্যবদ্ধভাবে আছি, আমাদের জোট ভাঙেনি, তাই আমাদের এই আসনগুলো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দিয়েছি, বাকি আসনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করুক। আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম যে ইসলামী আন্দোলনের প্রতি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেছিল, তারা নাকি তাদের কটাক্ষ করেছিল যে তাদের যে ভোটের জরিপ অর্থাৎ নির্বাচনকালীন যে জরিপ হয়, সেই জরিপে তাদের মাত্র 0.1% ভোট মাত্র 0.1% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা হচ্ছে যে জরিপ দিয়ে আসলে কত কিছুই হয় না, আবার জরিপ দিয়ে অনেক কিছু হয়। আমরা জরিপগুলোর মধ্যে এমনও দেখেছি 2000 কিংবা 3000 মানুষের ভিতরে জরিপ করে তারপরে সেই জরিপ মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, অমুক দল এত % ভোট পাবে, তমুক দলকে সরকার গঠন করতে জনগণ চায়। কিন্তু আসলে আমরা 1991 থেকে 96 কথা যদি মনে করি,
তখন ধরা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সব মিডিয়ায় তেমনটাই প্রচার হয়েছিল, কিন্তু দিন শেষে দেখা গেল ক্ষমতায় আসছে বিএনপি। সুতরাং জরিপ দিয়ে আসলে সব কিছু হয় না। এবার দেখা গেছে সুইং ভোটার আছে 17%, যারা আসলে এখন পর্যন্ত সিদ্ধান্তই নিতে পারেনি যে তারা কাকে ভোট দিবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি জরিপ দিয়ে এগিয়ে যাবেন, তাহলে এই যে 17% ভোটার আছে যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে কিংবা সিদ্ধান্ত নেয়নি এখন পর্যন্ত, হয়তো তারা প্রার্থীগুলোর কর্মকাণ্ড দেখে কিংবা দলের কর্মকাণ্ড দেখে তারা সিদ্ধান্ত নেবে। যারা সিদ্ধান্ত এখনো নেয়নি তারা আসলে কাকে ভোট দেবে সেটা বোঝা যায়নি এখন পর্যন্ত। যে দল ভোটের মাঠে এগিয়ে আছে জরিপে 34%, কেউ আছে 33%, তারা আসলে যে 33 কিংবা 34% পাবে এমনটা নয়। বিএনপি 34% এগিয়ে আছে সর্বশেষ জরিপে, সেখানে বিএনপি 40%ও পেতে পারে কিংবা 50%ও পেতে পারে। বিএনপির যে জনপ্রিয়তা আছে সেখানে বিএনপি যদি 60 থেকে 70% ভোট পায় তো আমরা অবাক হব না কিংবা অবাক হওয়ার কিছু নেই। সুতরাং আমরা বলতে পারি যে এই জরিপ দিয়ে আসলে তেমন একটা কিছু হয় না। এখানে আমরা দেখতে পেলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যে জামায়াতের ইসলামী জোট থেকে বের হয়ে আসছে, সেটাকে আমি সাধুবাদ জানাতে চাই এই জন্য যে তারা মেরুদণ্ড সোজা করে নিজে দাঁড়াক। যদি 2টা ভোট দিন শেষে পায়, সেই 2টা ভোটই আসলে কারো উপরে কারো পায়ে ভর না করে নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে ভোট পাওয়াটাই আসলে শ্রেয়। এছাড়া ইসলামী যে জোটটা হয়েছিল জামায়াতের নেতৃত্বে, তারা যখন বলে যে ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, তখন আসলে বোঝার বাকি থাকে না যে এই দেওয়ালটার ভিতরে বিন্দুমাত্র ইসলাম নেই বা থাকারও কথা না। আমরা কিন্তু দেখেছিলাম জনাব হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে জামায়াত ইসলামী প্রসঙ্গে, যে জামায়াত ইসলামী নামে একটা দল আছে, তিনি বলছে জামায়াত ইসলামী দল, এটা তো আমার জানা নেই, জামায়াত আবার ইসলামী দল হইল কবে, ব্যাখ্যা করে তিনি কথা বলেছিল। কিন্তু যদিও আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে তারা জামায়াতের সাথেই জোটে গিয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে, একজন বৃদ্ধ, তিনি বলেছিলেন আমরা আওয়ামী লীগ করি কিন্তু তবু আন্দোলনের সময় আপনাদের সাথে আমরা ছিলাম, কারণ আপনাদের আন্দোলন ছিল যৌক্তিক, আপনারা কেন অমুক দলের সাথে জোটে গিয়েছেন, অমুক দল তো তমুক, অর্থাৎ দলটাকে কটাক্ষ করে তিনি কথা বলেছে। তারপর তাকে বলেছিল আপনারা তো আগেই ভালো ছিলেন, আপনারা কেন ওদের সাথে জোটে গিয়েছেন। সুতরাং বৃদ্ধ যে মানুষগুলো তারাও আসলে এখন পর্যন্ত মানতে পারতেছে না যে এই জোটটা কতদূর আগাবে বা এই জোটটাকে দিয়ে কি পাওয়া যাবে, কতদূর এগিয়ে তারা মানুষকে কি দিতে পারবে, সেটা ধরনের কিছু তারা এখন পর্যন্ত বুঝতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি উনি বলেছে যদি জামায়াত কিংবা ইসলামী জোটটা ক্ষমতায় এসে তারা যদি ইসলামী শরিয়া মোতাবেক কাজ না করে, ইসলামী আইন বাস্তবায়ন না করে, তাহলে আমরা যে ইসলামের পক্ষে কাজ করে গিয়েছি বা ইসলামের পক্ষে আমাদের নেতাকর্মীরা কাজ করেছে কিংবা করতেছে, সেটা তো আমাদের বৃথা হয়ে যাবে। আসলে কি জামায়াত ইসলামীর সাথে জোটটায় কি শুধু আসন ভিত্তিক কিংবা শরিয়া আইনের কারণেই কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বের হয়ে গিয়েছে? আমার তেমনটাও মনে হচ্ছে না। 5ই আগস্টের আগের সরকারের একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে তিনি জামায়াত শিবিরকে কটাক্ষ করে কথা বলেছে। জামায়াত ইসলামের এই জোটটা চেয়েছিল আওয়ামী লীগের ভোটগুলো তাদের বাক্সে এককভাবে নেবে, কিন্তু সেটা হচ্ছে না। তারা বিএনপিকে মিডিয়ার মাধ্যমে প্রচার করিয়েছে কিংবা মিডিয়ায় তারা নিজেরা প্রচার করেছে যে বিএনপি আওয়ামী লীগের যে লোকগুলো আছে তাদেরকে মামলা দিয়েছে, তাদের হামলা করেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আসলে বিএনপি তেমনটা করেনি। বিএনপি কিছু সংখ্যক নেতাকর্মী এমনটা করেছে যাদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। বিএনপি যে কিছু করেও নি এটা বললেও ভুল হবে, কারণ হচ্ছে যে দলটা 16-17টা বছর এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এত কষ্ট জুলুম নির্যাতন জেল এগুলো সহ্য করেছে, তাদের সামান্য ক্ষোভ থাকাটাও স্বাভাবিক। সেক্ষেত্রে তারা কিছু সংখ্যক নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে, কিছু যৌক্তিকও ছিল কিছু অযৌক্তিকও ছিল। যেগুলো অযৌক্তিক ছিল সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রচারণায় তিনি বলেছিল যে আওয়ামী লীগের নামে যে মামলাগুলো দেয়া হয়েছে যেগুলো অযৌক্তিক মামলা, যারা আওয়ামী লীগ করে কিন্তু ফেয়ার লোক, যারা আসলে কোনো অপকর্মের সাথে জড়িত নয়, তাদের নামে যে মামলাগুলো আছে এগুলো আমরা খতিয়ে দেখব, এগুলো আমরা উঠিয়ে ফেলবো বা তাদের সহযোগিতা করব যাতে তারা এই মামলা থেকে অব্যাহতি পায়। বিএনপির এই শীর্ষ নেতার কথা শুনেও অনেক মানুষ বিতর্কিত মনোভাব নিয়ে বিতর্কিত করেছিল কিংবা বাজেভাবে এটা প্রচার করেছিল, বলেছিল যে বিএনপি আওয়ামী লীগকে ফেরাতে চায়। কিন্তু আমরা দেখতে পেলাম মাঠে ঘাটে প্রচার হয় বিএনপি আওয়ামী লীগকে ফেরাতে চায়, কিন্তু জামায়াতের যে দলটা আছে তারা গিয়ে অফার করে আপনারা জামায়াতে ফিরে আসুন, আপনারা জামায়াতে যোগ দিন, আপনাদের বাসা বাড়ি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা পাহারা দেব, আপনাদের
সব কিছু আমরা দেখব, আপনাদের মামলা হামলা এগুলো আমরা তুলে নেব, যেগুলো বিএনপি করেছে সেগুলো আমরা তুলে নেব। তাহলে আমরা কেন প্রচারের মাধ্যমে বিএনপিকে বদনাম করতেছে? হ্যাঁ, যারা সঠিক মানুষ আছে, অর্থাৎ অন্যায় অপরাধ অবিচার করেনি, তাদেরকে ফিরিয়ে আনাটা নৈতিকভাবে সবারই দায়িত্ব। এখানে বিএনপি জামায়াত বলতে কোনো কথা নেই, সবারই দায়িত্ব এবং সরকারেরও দায়িত্ব। যাদের নামে আসলে ভুয়া মামলা হয়েছে, মিথ্যা মামলা, বানোয়াট মামলা হয়েছে, তাদেরকে যেন সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু আমরা কেন একটা দলকে এভাবে বিপদে ফেলে, একটা দলের নাম প্রচার করে নাম ভাঙিয়ে আর একটা দলকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলবো? কিন্তু তাদের পক্ষে নেওয়ার কথা বলে যে ভোটগুলো টানতে চেয়েছিল এককভাবে, সেটা আর হচ্ছে না। আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে দেখতে পেলাম একটা পোস্ট দেওয়া হয়েছে, আমি অল্প সংখ্যক পড়ে শোনাচ্ছি। যে রাজনীতি সন্তানের হাতে কলম নয় কফিন তুলে দিতে চায়, সে জামাত শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাওতাবাস নির্বাচন বয়কট করুন। অর্থাৎ তারা জামাত শিবিরকে কটাক্ষ করে বলেছে, তারা কিন্তু এখানে বিএনপির নাম বলেনি, তারা জামাত শিবিরকে কটাক্ষ করে বলেছে এবং তারা ভাওতাবাজি নির্বাচন বয়কট করুন এই ধরনের একটা কথা বলেছে। যদিও 5ই আগস্টের আগের সরকারের নির্বাচন নিয়ে বহু বিতর্ক হয়েছে এবং ওগুলো আদৌ নির্বাচন হয়েছিল কিনা নাকি সিলেকশন হয়েছে সেটা নিয়েও বিতর্ক রয়েছে, আমরা প্রসঙ্গে যাব না। কিন্তু বর্তমান সরকারের নির্বাচনটাকেও তারা বয়কট করতে চাচ্ছে, তারা এটাকে ভাওতাবাজ নির্বাচন বলতে যাচ্ছে। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তিনি নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটা করে দিবেন এবং এই নির্বাচনটা আসলে জনগণের একটা প্রত্যাশার নির্বাচন হবে, সেটাও বলে তিনি আশ্বস্ত করেছেন। এবং তিনি বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আমরাও তাকিয়ে রয়েছি 12ই ফেব্রুয়ারির দিকে, যে আসলে ইতিহাসের সেরা নির্বাচনটায় আমি আমার যৌক্তিক ব্যক্তিকে, আমি আমার পছন্দের ব্যক্তিকে আমার ভোটাধিকার প্রয়োগ করব। এটা দেখার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভাবলো যে আওয়ামী লীগের ভোট ইসলামী জোট পাবে না, তখন কি তারা সরে গেছে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। জামায়াতের ইসলামী জোট তৈরি হয়েছিল, তারা তখন থেকেই কিন্তু কি তারা দিশেরিতে ভুগতেছিল, যেটা আসলে এই পর্যায়ে এসে পৌঁছে তারা প্রকাশ করলো। তবে আওয়ামী লীগ কি জামায়াত শিবিরকে ভোট দিতে না বলে বিএনপিকে কি আশ্বস্ত করলো, কিংবা বিএনপিকে কে ভোট দিতে চাইলো কিনা, এটাও একটা প্রশ্ন। আমরা দেখতে পেলাম শত শত নেতাকর্মী আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে আপোষ করেনি, বিএনপিতে তারা যোগদান করেছে। আমরা দেখেছি এনসিপিরও গুরুত্বপূর্ণ অনেক বিএনপিতে যোগদান করেছে। যদিও এটা নির্বাচনকালীন সময়ে হয়, আওয়ামী লীগ বিএনপিতে আসে, বিএনপি আওয়ামী লীগে আসে, জাতীয় পার্টি জামাতে আসে, কিংবা জামায়াতের লোকজন জাতীয় পার্টিতে যায়। চমক আছে ইসলামী জোটে, যেখানে কর্নেল অলি আহমেদ যোগ দিয়েছেন এবং তিনি সম্ভবত 3 থেকে 2টি আসনও নিয়েছেন। এটা নিয়ে তিনি নির্বাচন করবেন, জানি না তিনি নির্বাচিত হবেন কিনা। জামাতের আমির জনাব শফিকুর রহমান, তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি সাক্ষাৎ শেষে বলেছিলেন আমরা বিএনপির সাথে মিলেমিশে জাতীয় সরকার গঠন করব। এটা নিয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা দ্বিচারিতা কিংবা ভুল বোঝাবুঝি আছে। আমার প্রশ্ন, যদি বিএনপির সাথে জাতীয় সরকার গঠন হয় তাহলে তো সমস্যা থাকার কথা না, কারণ সেখানে তো আপনাদের প্রতিনিধিও থাকবে। এবং তিনি আরও বলেছে মরহুমা বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন এবং গণতন্ত্রের পাটাতন তৈরি করে গিয়েছে, আমরা সেই পাটাতন অনুযায়ী আগামী রাষ্ট্র পরিচালনা করব। এখানে তো দোষের কিছু তিনি বলেনি, কারণ বেগম খালেদা জিয়া আসলে শুধু বিএনপি নয়, পুরো দেশ এবং জাতির নেত্রী ছিলেন এবং সারা জীবন হয়তোবা মানুষের মনে কিংবা অন্তরের অন্তঃস্থলে তিনি থাকবেন। বেগম খালেদা জিয়ার মতো কিন্তু অন্য কেউ এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, সে কারণেই কিন্তু 5ই আগস্টের আগের সরকার এতটা বিতর্কিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ভাবতেছে যে এই যে জনাব শফিকুর রহমান জনাব তারেক রহমানের সাথে যে মিটিং করে কিংবা যে বৈঠকটি করে কথা বলেছে যে আগামীতে তারা জাতীয় সরকার গঠন করবে, জনাব তারেক রহমানের সাথে এই মিটিংটার পরে কি তারা আসলে ভুল বুঝতে পেরেছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। যে আগামী নির্বাচনটা ইলেকশন নয় সিলেকশন হবে, এ ধরনের কিছু। জামাত ইসলামের আসলে মুখের কথার সাথে বাস্তবে কাজের অনেক মিল নেই, যেটা প্রকাশ পেল এই জোটের মাধ্যমে। আপনারা এখন বলতে পারেন কিংবা প্রশ্ন করতেই পারেন যে যেই দলের প্রধান নেতা কিংবা যেই জোটটা একটা
দলকে জোটে টিকিয়ে রাখতে পারেনি, তারা আসলে কিভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যে কেউই করতেই পারে। একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমারও করার অধিকার আছে।